নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়, রাষ্ট্রপক্ষের সন্তোষ। হল খোলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে টিকা কার্যক্রম। দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। এক আসনে লড়ছেন ৩১ শিক্ষার্থী। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২১ মাসেই দৃশ্যমান কাঠামো, নির্ধারিত সময়ের আগে কাজ শেষের আশা। মা ইলিশ রক্ষায় নদীতে ২২ দিন মাছ শিকার বন্ধ। নিষেধাজ্ঞায় কর্মহীন লাখ লাখ জেলে। রাজধানীতে বিক্রি বন্ধে কোস্টগার্ডের সচেতনতামূলক কার্যক্রম। সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের পর ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু এবং তার সহযোগী কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে দেওয়া হয়েছে আরও ৩ মাসের কারাদণ্ড। বেলা ১১টার দিকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগীরা। এ ঘটনায় ধর্ষণ সহ আলাদা ৩টি মামলা করা হয়। আমি রাষ্ট্রপক্ষের কৌশলী হিসাবে আমি এই মামলার যে রায় হয়েছে তাতে খুব সন্তুষ্ট এবং আশা করি এই রায়ের মাধ্যমে সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে অপরাধীদের কাছে, যারা নারী নির্যাতন করে তাদের কাছে একটা মেসেজ যাবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা খালাস পাওয়ার যোগ্য, মামলায় কোনো এভিডেন্স নাই এবং ডাক্তার বলেছে কোনো দর্শনে কোনো আলামত পাওয়া যায় নাই। আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা ক্ষুব্ধ, আমরা মহামান্য হাইকোর্টে আপিল করবো, আমরা খালাস পাবো। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। মাত্র ২১ মাসেই এখন দৃশ্যমান প্রকল্পের প্রাথমিক কাঠামো। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে কয়েকটি শিফটে ভাগ হয়ে দিনরাত ২৪ ঘন্টায় ইয়ার্ডে কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকরা। সরকার বলছে, শুধু বিমান ওঠানামা আর ভবনের আধুনিকায়ন নয়, নতুন টার্মিনাল বদলে দেবে যাত্রী সেবার ধরনই। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেখে মনে হতে পারে বিশ্ববিখ্যাত চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ভার্চুয়াল প্রদর্শনী এটি। নিশ্চয়ই আপনার কল্পনায় ভাসছে ঝা চকচকে টার্মিনাল, সুপারফাস্ট চেক ইন, ইমিগ্রেশন কাউন্টার কিংবা বোর্ডিং ব্রিজ। আবার বিমানবন্দরে নেমেই হাতের নাগালে পাতাল রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক মুহূর্তেই পৌঁছে যাবেন শহরের আরেক প্রান্তে। এসবই উত্তরাধুনিক বিশ্বের বহু বিমানবন্দরে দেখেছেন দেশের মানুষ। হয়তো অনেকেই আফসোস করেন এমন একটি টার্মিনাল কবে হবে বাংলাদেশে, তা নিয়েও। সেই অপেক্ষা ফুরোচ্ছে এবার। চলুন কল্পনার রাজ্য ছেড়ে নেমে আসি বাস্তবে। সিঙ্গাপুরের চাঙ্গির আদলেই শুধু নয়, তার নির্মাতা রোহান বাহরিনের নকশাতেই তৈরি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেখানে থাকবে একসঙ্গে ১৫০০ গাড়ি পার্কিং সুবিধা। যাত্রীদের সবচেয়ে কম সময়ে সেবা দিতে থাকবে ১১৫টি চেক ইন কাউন্টার, ১২টি বোর্ডিং ব্রিজ আর ৬৪টি ইমিগ্রেশন কাউন্টার। সক্ষমতা তৈরি হবে বছরে ২ কোটি মানুষকে সেবা দেয়ার। আর এসব স্বপ্ন বাস্তবে রূপ দিতেই বিরতিহীনভাবে কাজ চলছে ২.৫ লাখ বর্গমিটার ইয়ার্ড জুড়ে। আমরা এখন আছি ইকজাক আমাদের টার্মিনাল 3 প্রজেক্টের সেন্টার প্লেসে। তো আমরা সেন্টার স্পট থেকে সাউন্ডে সাইডে আমাদের ডে নাইট 24 আওয়ার্স ওয়ার্কিং কন্টিনিউস। বর্তমানে 2 টার্মিনালে একসঙ্গে মাত্র 12টি উড়োজাহাজ পার্ক করতে পারে, কিন্তু নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করার সুবিধা। এরই মধ্যে ২৭,০০০ বর্গমিটারের বিশাল কার্গো টার্মিনালের প্রায় ৪০০ পিলার বসানোর সঙ্গে শেষ হয়েছে পুরো প্রকল্পের প্রায় 4 ভাগের 1 ভাগ কাজ। চেষ্টা করছি যে আমাদের নির্ধারিত সময়ের আগেই যেন কাজটা শেষ করতে পারি, সেটার প্রচেষ্টা আছে। এবং এই ডিসেম্বরের ভিতরে আপনারা বাইরে থেকে একটা দৃশ্যমান হবে আমাদের থার্ড টার্মিনালের যে কর্মকাণ্ডগুলো। 2 জাপানিজ কোম্পানি মিৎসুবিশি আর ফুজিতার সঙ্গে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশনও।
আগে দর্শনদারি, পরে গুণ বিচারী, এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিতেই ৭,০০০ মানুষের শ্রমে গড়ে উঠছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এখনকার 2 টার্মিনালের চেয়েও প্রায় দ্বিগুণ বড় এই প্রকল্পটি আসলে বদলে দেবে বিমানবন্দরের ধারণাই। আর তাই সরকারেরও চাওয়া নতুন টার্মিনালে পা রেখেই এক অন্য বাংলাদেশকে দেখুক সারা দুনিয়া। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হল খোলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আজ থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। দেয়া হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। হ্যাঁ ইমা, আপনি জানেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলো কিন্তু অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের টিকাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল 9টায় সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, চলবে দুপুর 1:30 পর্যন্ত। আগামী 17 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই কেন্দ্রে, যেটি অস্থায়ী কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু তারা টিকা গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি তারা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত যে পরিচয়পত্র রয়েছে, পাশাপাশি জন্ম নিবন্ধন যে সনদ রয়েছে সেই সনদ ব্যবহার করেও কিন্তু তারা টিকা গ্রহণ করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সকাল থেকে এখানে টিকা কার্যক্রম পরিদর্শন করেছি। যারা টিকা গ্রহণ করেছেন তারা বলেছেন অন্যান্য কেন্দ্রে তাদেরকে যে ধরনের ভিড় তারা দেখেছেন এর আগে, সেক্ষেত্রে এই কেন্দ্রটি তুলনামূলকভাবে কম ভিড় এবং তারা খুব দুর্ভোগ ছাড়াই বা কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু তারা খুব দ্রুত টিকা গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, সব স্তরের বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরাই কিন্তু এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এখানে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিমাণ শিক্ষার্থী এখন টিকার আওতায় এসেছেন সেটির প্রকৃত হিসাব তাদের কাছে নেই, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ, উনি বলেছেন যে শতভাগ শিক্ষার্থী আসলে কার্যক্রম শুরুর দিকে বিশ্ববিদ্যালয় তাদেরকে যেন এই টিকার আওতায় নিয়ে আসা যায়, অর্থাৎ এই কেন্দ্রে টিকা দেওয়া যায়, সেটির বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা। তাদেরকেও যেন এই টিকার আওতায় নিয়ে আসা যায়, অর্থাৎ এই কেন্দ্রে টিকা দেওয়া যায়, সেটির বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরেকটি বিষয়, মাস্টার্স এবং যারা অনার্স চতুর্থ বর্ষে রয়েছেন তাদের সেই টিকা কার্যক্রম গ্রহণের পর, অর্থাৎ তারা 1 ডোজ কোভিডের সনদ দেখিয়ে যে তারা হলে উঠবেন, তার পরবর্তীতে অর্থাৎ এরই পরের ধাপেই অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও যেন হলে গ্রহণের পর, অর্থাৎ তারা 1 ডোজ কোভিডের সনদ দেখিয়ে যে তারা হলে উঠবেন, তার পরবর্তীতে অর্থাৎ এরই পরের ধাপেই অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও যেন হলে উঠতে পারেন, সেজন্য এই টিকাদান কর্মসূচি, অর্থাৎ খুব সহজতর প্রক্রিয়ায় যেন তারা টিকাটি গ্রহণ করতে পারেন। তো ইমা, আপনি জানেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিকাদান কর্মসূচি নয়, হলকে, এই বিশ্ববিদ্যালয় খোলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু হলগুলো সংস্কার থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম গ্রহণ করেছেন। তো সেই কার্যক্রমগুলোর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন তারা আগামীকাল হলগুলো খোলার বিষয়ে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইমা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে অস্থায়ী টিকাদান কেন্দ্রের টিকাদানের সর্বশেষ খবরাখবর। ইমা। হল খোলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সে খবর জানাতেই আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ। করোনায় দীর্ঘ বিরতির পর শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। 3 শিফটে পরীক্ষা চলবে 6 অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা চলবে 6 অক্টোবর পর্যন্ত। মূলত আজ সকাল 9:30টায় সি ইউনিটের এই পরীক্ষা শুরুর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষাটি শুরু হয়েছে এবং 1 ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন 3টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি সকাল 9:30 থেকে 10:30 এবং পরবর্তীতে 12টা থেকে 1টা পর্যন্ত, এবং তারপরের যে ইউনিট সেটির পরীক্ষাতে হচ্ছে
3টা থেকে 4টা পর্যন্ত। এভাবে প্রতিদিন এই 3 দিন ব্যাপী 3টি করে ইউনিটের এই 3টি শিফটে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 1,27,647 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তারা পরীক্ষার জন্য আবেদন করেছেন এবং প্রতিটি আসনের বিপরীতে এবার কিন্তু 31 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় 5,000 আসন রয়েছে 59টি বিভাগে এবার। এবং আমরা সকালেই দেখেছিলাম পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বিভিন্ন ভবন পরিদর্শন করেছেন এবং তিনি এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি সংবাদকর্মীদের জানিয়েছেন। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু ক্যাম্পাসে টহল দিচ্ছে, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। একেবারে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে নিচ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির তাপুর যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রতি বছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। তবে এবার যেন তারা কোনো ধরনের সুবিধা আদায় করতে না পারে, তাদের কোনো চক্র যাতে কোনো শিক্ষার্থীকে কোনো জালে ফাঁসাতে না পারে সেই জন্য তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে হলে কেন্দ্রে প্রবেশের সময় তারা কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে সেই জন্য প্রবেশের সময় কিন্তু তাদের তল্লাশি করে এই কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। সব মিলিয়ে আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এমন কথা তারাও কিন্তু বলেছেন। তবে এবার এক ধরনের শঙ্কায় শিক্ষার্থীরা ছিল আসন সংকট, সেটি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন এই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে মেয়েদের ক্ষেত্রে বেশ কয়েকটি হল দিয়ে কিন্তু সেই সংকট কাটিয়ে আনার চেষ্টা করেছে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের বিষয়ে জাতিকে অবহিত করতে বিকেলের সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগদানের বিষয়ে যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহ রাষ্ট্রীয় সফরের আদ্যোপান্ত তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে। বিকেল 4টায় গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এই আয়োজন। রীতি অনুযায়ী বিদেশ সফর থেকে ফিরে নিয়মিতভাবে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এর আগে 17 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা ও মেঘনা সহ অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা। সবশেষ খবর জানাতে চাঁদপুরের 3 নদীর মোহনায় আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক, মা ইলিশ সংরক্ষণে যে বিশেষ অভিযান 22 দিনের যে কর্মসূচি চলছে আজকে তার প্রথম দিন। গত মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার বিশাল জলরাশি এই যে অভয়াশ্রমটি আছে এখানে আমি ভোর থেকে লক্ষ্য করেছি যে কোস্টগার্ড, বাংলাদেশ নৌ পুলিশের, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং জনপ্রতিনিধিরা তারা যৌথভাবে নদী পহরা দিচ্ছেন। বলা যায় যে কোনো জেলে যেন এই সময় মা ইলিশ নিধন করতে না পারে সেই জন্য সবাই একটু তৎপর। বেলা 11টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নেতৃত্বে এর মধ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে 3 নদীর মোহনা থেকে। সেটি বেশ কয়েকটি নৌযানে করে সেই বর্ণাঢ্য শোভাযাত্রাটি পদ্মা মেঘনার বিস্তীর্ণ এলাকা তারা ঘুরেছেন এবং এক পর্যায়ে সেখানে আমি লক্ষ্য করেছি যে নদী অনেকটা বলা যায় ফাঁকা, অর্থাৎ এখানে জেলেরা মাছ ধরছেন না, অর্থাৎ তারা সরকার যে নিষেধাজ্ঞাটি জারি করেছে আপাতত জেলেরা সেইটি মেনে চলছেন। তো এই যে স্বস্তির খবর, এর মধ্যেও কিন্তু আমরা খবর নিয়েছি যে বিভিন্ন জায়গায় আসলে জেলেরা ওত পেতে থাকার একটা প্রবণতা থাকে, যেমনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নদী থেকে উঠে যায় সেক্ষেত্রে হয়তো তারা সুযোগ বুঝে নদীতে নামবেন। এবার কিন্তু আসলে সেই সুযোগটিও হচ্ছে না, কারণ এখানে আমাকে কোস্টগার্ডের যিনি স্টেশন কমান্ডার আছেন সাব লেফটেন্যান্ট রুহান, তিনি আমাকে জানিয়েছেন যে চাঁদপুরে কোস্টগার্ডের অন্তত বড় একটি পেট্রোল জাহাজ সহ 8-10টি স্পিডবোট তারা দিন রাত 24 ঘন্টা নদী চষে বেড়াবেন, অর্থাৎ মতলবের উত্তরে
ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী 70 কিলোমিটার, একই সঙ্গে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত আরও 30 কিলোমিটার, অর্থাৎ চাঁদপুরের যে অভয়াশ্রমটি আছে এটি 100 কিলোমিটার এলাকা তারা চষে বেড়াবেন। তাদেরকে সহযোগিতা করবে বাংলাদেশের নৌ পুলিশের, জেলা পুলিশের, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, এমনকি নদীর যে 4টি উপজেলা আছে মতলব উত্তর, দক্ষিণ, চাঁদপুর সদর, হাইমচর, এইসব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয়ের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তারাও পালাক্রমে এদের সঙ্গে তারা দায়িত্ব পালন করবেন। তো সবশেষ তথ্যটি আপনাকে জানাতে চাই যে কোস্টগার্ডের যে অভিযানটি চলছে তাদের সঙ্গে আমি আরও কতক্ষণ থাকবো, তারপর হয়তো ডাঙ্গায় ফিরে যাবো। এই ছিল আমার কাছে পদ্মা মেঘনা প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সবশেষ তথ্য। ইমা, চাঁদপুরের 3 নদীর মোহনা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। শিমুলিয়া বাংলাবাজার রুটে বন্ধের 48 দিনের মাথায় আবারও পরীক্ষামূলক চালু হচ্ছে ফেরি। দীর্ঘ বিড়ম্বনার পর ফেরি চালুর এ খবরে খুশি ঘাট ব্যবহারকারীরা। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান ঘটল, সচল হলো শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি পারাপার। প্রবল স্রোতে কারণ দেখিয়ে গত 18 আগস্ট শিমুলিয়া বাংলাবাজার রুটে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। পরবর্তীতে পদ্মা সেতু এড়িয়ে চলতে গত 26 আগস্ট মাঝির কান্দি ঘাট প্রস্তুত করা হয়, কিন্তু নাব্য সংকটে কারণ দেখিয়ে সেটিও চালু করা সম্ভব হয়নি। ফেরি বন্ধের কারণে যাত্রী বিড়ম্বনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার 48 দিনের মাথায় আবার ফেরি চালুর খবরে খুশি যাত্রীরা। 48 দিন পরে আজকে ফেরি চালু হলো, আমরা এসে আসলে সত্যি আনন্দিত, অভিভূত। ঘুরে না যাওয়াতে দিক দিয়ে কোনো একটা যাওয়াতে আমাদের তেল সাশ্রয়, সবগুলো ফেরি চলাচল করতে হবে, দিয়ে একটা চলাচল করলে আমাদের কষ্ট থেকেই যাবে। গত বৃহস্পতিবার পর্যবেক্ষণ টিম পুরো নৌরুট পরিদর্শন করে ফেরি চলাচলে সম্মতি প্রদান করায় সোমবার থেকে আবার পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে। বাংলা বাজার থেকে শিমুলিয়া টায়াল দিবে, বয়া বসানো হয়েছে, ওই বয়ার এদিক দিয়ে টাচ করে আসবে যাতে করে কোনো অসুবিধা না হয়। শিমুলিয়া থেকে 8 কিলোমিটার দূরত্বে আপাতত চালু হচ্ছে না মাঝির কান্দি ঘাট। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটের দূরত্ব 11 কিলোমিটার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চট্টগ্রামে। কারিগররা ব্যস্ত তুলির শেষ আঁচড় দিতে। থিমভিত্তিক পূজার জন্য নগরীর প্রতিটি মণ্ডপেই স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে প্রতি বছর, যা আকর্ষণ করে দর্শনার্থীদের। নূরজামাল আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। মর্তের দ্বার প্রান্তে দুর্গতি নাশিনী দেবী দুর্গা, তাই আলোকমালায় স্নাত হচ্ছে পূজার আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে নগরীতে প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রধান মণ্ডপ সহ অলিতে গলিতে চলছে চমক দেয়া নানা পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ। কাস্টমার খুবই আছে, কিন্তু করোনার কারণে বাজেটটা কম আর কি। 35টার মধ্যে একটা রয়ে গেছে, 34টা বেচা হয়ে গেছে। যখন মাকে যাই মন্দিরে যেই দেখি, প্রণাম করি, তখন মনে হয় কি এইটা আমি করেছিলাম। সনাতনী পদ্ধতিতে পূজার আয়োজনের পাশাপাশি নানা থিম ভিত্তিক বর্ণিল আয়োজন প্রতি বছর নগরীর মণ্ডপগুলোর নজর কাড়ে দর্শনার্থীদের। যেখানে স্থান পায় পৌরাণিক অসুর বধের কাহিনী থেকে শুরু করে হালের বিশ্বজুড়ে মহামারীর হানা। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার অ্যারেঞ্জ করেছি। এছাড়া আমরা যাতে সাংস্কৃতিক বিকাশ ঘটে সেই ধারাবাহিক আঙ্গিকে পুজোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন আবৃত্তি, গীতা পাঠ, নৃত্যানুষ্ঠান, গান এসব প্রতিযোগিতার অ্যারেঞ্জ করছি। মহামারীতে গেল বছর অনেকটা অনাড়ম্বরভাবে উদযাপিত হয় শারদীয় দুর্গা উৎসব। উৎসবের সে আমেজ কাটিয়ে এবার যথাযথ স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে মণ্ডপগুলোতে পুরনো সেই জাঁকজমক আমেজ ফিরে আসবে, এমন প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। যারা পূজা দর্শনে আসবেন সেক্ষেত্রে মহিলা এবং পুরুষকে আলাদা আলাদা লাইনে প্রবেশের এবং বাহির হওয়ার রাস্তা রাখতে হবে। যেগুলি বড় পুজো মণ্ডপ সেগুলিতে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। পুরোহিত থেকে পূজার্থী সবার মুখে মাস্ক রাখতে হবে। জেলায় এবার প্রায় 2000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীর 16টি থানার অধীনে পূজা হবে 277টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পানামা পেপারস কেলেঙ্কারির পর এবার প্যান্ডোরা পেপারসে নাম আসলো সচিন টেন্ডুলকার, পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার, ইমরান খানের ঘনিষ্ঠজনের। নতুন করে ফাঁস হওয়া এসব আর্থিক নথিতে বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত 35 রাষ্ট্রনেতা
ও বিভিন্ন দেশের ৩ শতাধিক সরকারি কর্মকর্তার বিশাল অঙ্কের গোপন লেনদেন এবং সম্পত্তির তথ্য ফাঁস করা হয়েছে। রোববার বিবিসি সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রায় ১,১৯ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। পানামা পেপারসের পর এবার প্যান্ডোরা পেপারস, যাকে বলা হচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। ৭ বছর বাদে ফের প্রকাশিত গোপন নথিতে ফাঁস করা হলো বিশ্বের অন্তত ৩৫টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ১০০-এরও বেশি ধনকুবের সহ ৩ শতাধিক সরকারি কর্মকর্তার গোপন আর্থিক লেনদেনের তথ্য। এতে পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো বিভিন্ন দেশ ও অঞ্চলের একাধিক কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেসব তথ্য ফাঁস করা হয়। এসব কোম্পানির প্রায় ১,১৯ লাখ নথি বিশ্লেষণ করে রোববার এ তথ্য প্রকাশ করে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আর গোপন এই নথিগুলো উদ্ঘাটন করেছে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নামে একটি সংগঠন। নতুন এসব নথিতে অফশোর কোম্পানিতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও। এছাড়াও গোপন লেনদেন তালিকায় আছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিজ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নামও। ফাঁস হওয়া এসব নথিতে দেখা গেছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালিবুতে $10 কোটি সম্পদ সঞ্চয় করেছেন। অন্যদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় ৩,১২,০০০ পাউন্ড কর ফাঁকি দিয়েছেন। এছাড়াও ফাঁস হওয়া নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোতে এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিসের ফ্রান্সে বিরাট অঙ্কের গোপন সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। এছাড়াও আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পরিবার চলতি বছর যুক্তরাজ্যে ৪০ কোটি পাউন্ডের বাণিজ্য করেছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি অফশোর কোম্পানিতে ২৫% মালিকানা ক্রয় করেছেন বলে তথ্য বেরিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই বৈশ্বিক অনুসন্ধানে কাজ করেছেন ১১৭টি দেশের ৬ শতাধিক সাংবাদিক। প্যারাডাইস পানামার পর এবার গোপন দলিলপত্রের প্যান্ডোরা পেপারস ফাঁসের ঘটনা নতুন করে হইচই ফেলেছে। এতে প্রকাশিত বিশ্বের প্রভাবশালীদের নাম দেখে তারা যেমন বিস্মিত, তেমনি নতুন করে আরও তালিকা প্রকাশ হতে পারে এমন আতঙ্কে রয়েছেন অনেকেই। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার সাফ চ্যাম্পিয়নশিপের খবর। হাই ভোল্টেজ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জামাল ভুঁইয়াদের চাপে রাখতে কথা লড়াই শুরু করেছে ভারত কোচ ইগর স্টেম্যাচ। তবে সেদিকে দৃষ্টি না দিয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর টিম বাংলাদেশ। অন্যদিকে ভারতও চায় যে কোনো মূল্যে ইতিবাচক শুরু করতে। মালের রাশমি থানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। মালদ্বীপ থেকে এস.এম. ইকবালের ম্যাচ প্রিভিউ, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। ভারত বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, কথার লড়াই। তবে এসব বিষয় বাইরে রেখে অনুশীলনে মনোযোগী ফুটবলাররা। প্রথম ম্যাচে জয় এসেছে, ভুলের সংখ্যাটা নেহায়েত কম না। তার কতটা সংশোধন করে নেওয়া যায় চলছে তারই নিবিড় প্রস্তুতি। প্রস্তুতির অভাবটা এখনো স্পষ্ট মাঠের পারফরমেন্সে। এটি বড় চ্যালেঞ্জ টিম বাংলাদেশের। আমি আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাসী করেছে। নেগেটিভ দিক হচ্ছে মাত্র ৮ দিনের অনুশীলন আমাদের। এটা হয়তোবা আমাদের পিছিয়ে রাখবে। তবে একটা দল হয়ে ওঠার চেষ্টা চলছে। আশা করছি ম্যাচ জিতব। পরিবর্তন আসবে একাদশে। ভারতের বিপক্ষে ১.৫ যুগ ধরে জয়বঞ্চিত বাংলাদেশ সেই গেরো খুলতে চান কাপ্তান। এটা নতুন একটা ম্যাচ, আমাদের নতুন চ্যালেঞ্জ নিতে হবে। আমরা প্রস্তুত আছি। মধ্যমাঠ নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। যুব ভারতীতে আমরা ভালো করেছিলাম, আশা করছি এখানেও তার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের মতো ভারতের প্রস্তুতিও স্বল্প সময়ের। তবে যে দলে সুনীল ছেত্রী খেলেন তারা নিশ্চিতভাবেই ফেভারিট। স্বল্প সময়ের প্রস্তুতিতে ভালো করা কঠিন, তবে আমার ফুটবলাররা জানে কি করতে হবে। তাদের প্রতি আমার ভরসা আছে। প্রতিপক্ষকে সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। জিততে হবে, এটাই শেষ কথা। গেল কয়েকটা সাফ হালকাভাবে নিলেও এবারের আসরটা ভারত যে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে সেটা বোঝা যায় তাদের স্কোয়াডের দিকে তাকালেই। সুনীল ছেত্রীরা অবশ্যই চাইবে
প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে আসরে শুভ সূচনা করতে। সেই চ্যালেঞ্জ লাল সবুজরা কতটুকু নিতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। টি-20 বিশ্বকাপে অংশ নিতে ওমানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিমান স্থানীয় সময় রাত 3:15টায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় 4.5 ঘন্টার যাত্রা শেষে গন্তব্যে পৌঁছায় লাল সবুজের ক্রিকেটাররা। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে সরাসরি টিম হোটেলে উঠেছে মাহমুদুল্লাহ বাহিনী, যেখানে একদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে দল। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে অনুশীলনে নামতে পারবে টাইগাররা। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG21 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের উদ্দেশ্যে যাত্রা করে দল। ওমানের আবহাওয়া অবতরণের অনুপযোগী হওয়ায় প্রায় 4.5 ঘন্টা দেরিতে বাংলাদেশ সময় রাত 1:25 ঢাকা ছাড়ে টাইগারদের বহনকারী বিমান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। হল খোলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে টিকা কার্যক্রম। দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। এক আসনে লড়ছে 31 শিক্ষার্থী। এবং সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। 21 মাসেই দৃশ্যমান কাঠামো, নির্ধারিত সময়ের আগে কাজ শেষের আশা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।